ওয়েস্ট হ্যাভেনের আজার কোস্ট বিস্ট্রো সমুদ্র তীরবর্তী সেই অভিজাত রেস্টুরেন্টটি তখন ভরা সন্ধ্যার ম্লান আলোয় নীলাভ কাচের দেয়াল পেরিয়ে সমুদ্রের ঢেউ এসে প্রতিফলিত হচ্ছিল ভেতরের নরম আলোকবৃত্তে। সুরেলা স্ন্যাসকো ফোনের সুরে ভেসে আসছিল এক বিষণ্ণ অথচ স্বর্গীয় আবেশ। সেই মুহূর্তে রেস্টুরেন্টের প্রবেশপথে থমকে দাঁড়িয়ে আছে দুইজন মানুষ। একজোড়া চোখে রয়েছে এখনো অনাবৃত অগ্নিশিখার মতো তীক্ষ্ণতা, আর আরেক জোড়ায় আছে দমিত অথচ অবারিত ভালোবাসার ছায়া। সেহেরান আর ইউভান দুজনের চোখের সেই নীরব সংঘাতে চারপাশের শব্দ এক নিমিষে স্তব্ধ হয়ে পড়েছে যেন। সময় যেন হঠাৎ জমাট বেঁধে গেছে। সেহেরান প্রথমে নীরবতা ভাঙল, কণ্ঠস্বর কষাঘাতের মতো শোনালো, আর ইউ অ্যাকোয়েন্টেড বিফোর? প্রশ্নটি যেন বাজ পড়ার মতো আঘাত হানল ইউভানের অন্তরে। মনে মনে সে হকচকিয়ে ভাবল, তাহলে কি কিট্টু আমাকে চিনে ফেলেছে? তবুও শক্ত করে কণ্ঠ যতটা সম্ভব গম্ভীর রেখে বলল, ইউ হ্যাভ নেভার মিট বিফোর? সেহেরানের মনে কণ্ঠস্বরটি অচেনা হলেও কোথাও যেন পরিচিতির রেশ বেজে উঠল। কিন্তু আর প্রশ্ন করার আগে হঠাৎ কারোর হাত ওর বাহুতে টান ফেলল। সেহেরান ঘুরে তাকিয়ে দেখল পরি ইনোসেন্ট অভিমানী ভঙ্গিতে ওর দিকেই তাকিয়ে আছে। ভুরু কুঁচকে মুখে হাত বুলিয়ে সেহেরান নিচু স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? পরি বিরক্তি মেশানো স্বরে বলল, সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছেন? সেহেরান এক ঝটকায় নিজেকে সামলে নিয়ে বলল, না, তেমন কিছু নয়, জাস্ট। কথা শেষ করতে না করতেই সে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। সেই রহস্যময় লোকটি আর সেখানে নেই। কপালে গভীর ভাঁজ ফেলে ধীরে ধীরে ও বিড়বিড় করল, স্ট্রেঞ্জ, লোকটা গেল কোথায়? পরি আশ্চর্য হয়ে চারিদিকে তাকিয়ে বলল, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। সেহেরান কিছুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ এক অজানা চিন্তার রেখা টেনে নিল মনের ভেতর। তারপর পরীকে মৃদু সুরে বলল, কিছু না, চল, সবাই অপেক্ষা করছে। পরি হঠাৎ সেহেরানের কাছে এগিয়ে এসে স্নেহভরা দৃষ্টিতে তার কপালের ক্ষতস্থানে হাত বুলিয়ে দিল। ক্ষতর ওপর অস্থায়ী ব্যান্ডেজ জড়ানো, তবু রক্তের দাগ স্পষ্ট। পরীর চোখে তখন টলমল করে ওঠে অশ্রুজল, যেন সামান্য টোকা দিলেই সমুদ্রে ভেসে যাবে। নিজের প্রতি পরীর এই অস্থিরতা দেখে সেহেরানের বুকটা অজান্তেই প্রশান্তিতে ভরে উঠল। সে একটানে পরীকে নিজের বুকে টেনে নিল। এরপর ওর কপালে একটি দীর্ঘ চুম্বন এঁকে দিল। পরি হঠাৎ অস্থির হয়ে চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, কি করছেন, ছাড়ুন, সবাই দেখছে। আকস্মাৎ সেহেরানের চোখে রাগের আগুন জ্বলে উঠল। সো হোয়াট? লকড ইউর আইস অনলি অন মি। ইফ ইউ লুক অ্যানি হেয়ার অ্যালস, তাহলে জাস্ট জানে মেরে ফেলবো তোকে। পরি সশব্দে এক ভারী নিঃশ্বাস নিল। বুঝলো তার স্বামী রাগ এখন প্রমোষিত না করলে বিপদ। পরি সেহেরানের মুখমণ্ডলে দুই হাতে মুঠো করে দ্বিধাহীন কয়েকটি পরপর চুম্বন এঁকে দিল তার ঠোঁটে, তারপর হাত জড়িয়ে সামনে এগিয়ে গেল। সেহেরানের কঠিন রাগ মুহূর্তে গলে গেল। তবুও ঠাট্টা করে বলল, এত অল্পে আমার চলবে না। আই ওয়ান্ট আ ভেরি স্টাইলিশ কিস, লাইক আ প্যাশনেট ওয়ান। পরি হতবাক হয়ে তার দিকে তাকালো। মুখমণ্ডল লালচে হয়ে উঠল, আর সেহেরান তার ভীত নিরীহ চেহারা দেখে উচ্চস্বরে হেসে উঠল। পরি নাকে একটা টোকা দিয়ে ফিসফিস করলো, চল, আগে ডিনার করি, তারপর আমার জিনিস আমি ঠিকই আদায় করে নেব। পরি ঠোঁট ভেঙচি কেটে বিড়বিড় করলো, নির্লজ্জ লোক। সেহেরা তাকে আরো কাছে টেনে নিয়ে উত্তর দিল, বাট দিস সেমলেস ম্যান ইজ ইয়োর অনলি ডেস্টিনেশন, ওয়াইফি। পরি চোখ কটমট করে তাকাতে আবার হাসির ঢেউ বয়ে গেল সেহেরানের মুখে। কিন্তু ওদের কাছ থেকে সামান্য দূরে রেস্টুরেন্টের কাচের ওপাশে ইউভান এতক্ষণ সব দৃশ্য নীরবে পর্যবেক্ষণ করছিল। সেহরান আর পরীর এই দুষ্টু মিষ্টি খুনসুটি তার হৃদয়ে অদ্ভুত কষ্ট আর আনন্দের মিশ্রণ জাগালো। অজান্তেই তার ঠোঁটের কোণে ফোঁটা হাসি ফুটল। নিজেকেই বিড়বিড় করে বলল, আমার ধারণাই ঠিক ছিল, পরী একা নয়, কিট্টুর সঙ্গেই আছে। অথচ এতটা কাছে থেকেও আমি কতটা দূরে। সেদিনের হাসপাতালে পরীর সাথে দেখা হওয়ার পর থেকে ইউভান অগণিত দিন রাত খরচ করেছে পরীর অস্তিত্ব খুঁজে বের করার অত্যন্ত সাধনায়।
পথের ভিড়ে, জনরণ্যে কিংবা নিঃশব্দ নিশীথে প্রতিটি মুহূর্তে তার চোখ শুধু খুঁজেছে সেই পরিচিত মুখ, সেই হারিয়ে যাওয়া ছায়া। অবশেষে আজ আকস্মিক সন্ধ্যায় শহরের ব্যস্ত সড়কে হঠাৎই এক ঝলক ইউভানকে চমকে দেয়। গাড়ির কাচের ওপাশে নির্লুপভাবে চিড়ে ফেলে প্রিয় মুখটিকে। ভাদ্র হৃদয়ের তীব্র স্পন্দন, বহু বছরের লুকানো তৃষ্ণা যেন এক নিমিষে দাউ দাউ করে জ্বলে ওঠে ইউভানের ভেতরে। আর কোনো দ্বিধা না করে ইউভান গাড়িটিকে নীরব অনুসরণ করতে থাকে। প্রতিটি বাঁক, প্রতিটি স্থান সবই যেন এক অনিবার্য নিয়তির ডাক। অবশেষে গন্তব্যটাকে টেনে আনে সমুদ্র তীর ঘেঁষা এক অভিজাতি রেস্টুরেন্টে। কিন্তু এখানে পৌঁছে পরীর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে এক ঝলকেই চিনে ফেলে ইউভান। মুখ ঢাকার কোনো মুখোশ নেই, নেই কোনো অচেনা কুয়াশা। বরং চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই বলিষ্ঠ পুরুষ যাকে এতদিন ধরে কেবল স্মৃতির ভেতরে গোপন করে রেখেছিল। কিন্তু সেহেরানের সঙ্গে ধাক্কাটা নিছক কাকতালীয় ছিল না, বরং ইচ্ছে ছিল অনেক দিনের অপেক্ষার ফলপ্রসূ, সুপরিকল্পিত, দীর্ঘদিনের প্রত্যাশিত এক মোলাকাত। ইউভান জানে এ সাক্ষাৎ ছিল পূর্ব নির্ধারিত, এই সংঘাত অনিবার্য ছিল। চোখের পলকে সময় যেন মুঠো ফসকে মাসের পর মাস গড়িয়ে গেল। পরি আজ ১.৫ মাস হলো ইউএসের অচেনা আকাশের নিচে। অথচ বিস্ময়ের মতোই সহজে সে মানিয়ে নিয়েছে এই অজানা পরিবেশের সাথে। আর এর নেপথ্যের সমস্ত কৃতিত্ব সেহেরানের। মানুষটা যতই ব্যস্ত থাকুক না কেন, পরির জন্য সময় বের করার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে তার মধ্যে। কখনো হঠাৎ লং ড্রাইভে নিয়ে যায়, জানালার বাইরে আলো ছায়ার গলন দেখিয়ে দেয়। কখনো আবার বন্ধুদের সঙ্গে ক্লাবের উজ্জ্বলতায় ডুবিয়ে দেয়। মুহূর্তগুলোতে পরীর যেন নিঃশ্বাস নিতে পারে। সবকিছু স্বাভাবিক সুন্দর, তবুও অদৃশ্য এক দ্বন্দ্বে বারবার থেমে যায় পরীর শ্বাস। কারণ সেহেরানের হঠাৎ কোদ, ইগো ভরা, শাসন পরায়ণ স্বভাব যেন পরীকে চোখের আড়াল করার অনুমতি নেই। অথচ পরের মুহূর্তেই সেই মানুষ আবার হয়ে ওঠে এমন যত্নশীল, যেন দুনিয়ার পরও পরীর অস্তিত্বই তার শ্বাসের একমাত্র অবলম্বন। দুই বিপরীত চেহারার মাঝে পরী হারিয়ে যায় বারবার। সকালের ব্যাকওয়ার্ড সাদা ধূসর বায়ায় ঢাকা আকাশে তুষার বৃষ্টি, স্নিগ্ধ ঝর্ণাধারা, জানালার কাছে জমে থাকা কনকনে ঠান্ডার ফোঁটা। ভোরে উঠে পরী ব্রেকফাস্ট সাজিয়েছে কিচেনে, কেবিনেটে। আর সেহেরানের জন্য বানিয়েছে ব্ল্যাক এসপ্রেসো। সব গুছিয়ে লিভিং রুমে এসে হঠাৎ ওর চোখে পড়ে এক দৃশ্য। সেহেরান মেঝেতে ভর দিয়ে পোশাক পরছে। প্রতিটি ভর তোলার সাথে তার কাঁধের শিরাগুলো তীব্র হয়ে উঠছে। শরীরীয় ভাষায় ঝরে পড়ছে দাপটের ছায়া। অথচ সেই দাপটের পাশে ফ্ল্যাপি গুটিসুটি মেরে বসে আছে মালিকের ছন্দে তাল মিলিয়ে। এক চিলতে কোমলতা মানুষটার ভেতর থেকে নিঃশব্দে ভেসে উঠেছে কঠোরতার আড়ালে লুকানো এক অচেনা মায়া, যা শুধু পরীর জন্য। কফির কাপ হাতে দাঁড়িয়ে থাকা পরীকে সেহেরান দেখেই হিমশীতল অথচ মোহনীয় দৃষ্টিতে থেমে যায়। সকালের স্নিগ্ধ রূপে আবৃত পরী, বিউটি বোনের রক্তিম ছাপ, যা তার নিজের দেওয়া, সেই স্মৃতি সেহেরানের ভিতর মাদকতার ঢেউ তুলে দেয়। ইশারায় ডেকে নেয়, কাম ক্লোজার মাইজান। পরী এগিয়ে এসে বসতেই সেহেরান এক হ্যাচকা টানে তাকে নিজের শরীরের নিচে নিয়ে ফেলে। আকস্মিকতায় পরীর শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এক তীব্র তড়িৎ কম্পন। অস্বস্তি লুকিয়ে এসে বলে, কি শুরু করলেন এই সকালবেলা? সেহরান কঠিন কণ্ঠে হাত দুটো শক্ত করে চেপে ধরে। ছটফট করছিস কেন? মেরেছি তোকে? বরং আদরিত করছি। বলেই তার ঠোঁট ছুঁয়ে যায় পরীর বিউটি কোণে। পরপর চুমু দিচ্ছে রক্তিম জায়গাগুলোতে। পরীর শরীর শিরশির করে ওঠে, নিঃশ্বাস জড়িয়ে যায় অদ্ভুত কম্পনে। হাসকি স্বরে সেহেরান ফিসফিসিয়ে বলে, তোর শরীরে আমার দেওয়া প্রতিটি চিহ্নই প্রমাণ করে তুই সম্পূর্ণ আমার। আরও ছোট ছোট চুমুর বৃষ্টিতে ভিজিয়ে দেয় পরীকে। পরী এবার হাত ছাড়িয়ে তার গলা জড়িয়ে ধরে বলে, আমি তো শুধু আপনারই। সবসময় এত ভয় কেন পান? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছি? নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে সেহেরান বলে, যেতে চাইলেও তোকে যেতে দেবে কে? সারা জীবন আমার কাছেই থাকতে হবে। পরীর মনে হঠাৎ প্রশ্ন জাগে, আমার তো সব পড়া হয়ে গেছে, কলেজে ভর্তি কবে করবেন? সেহরান গম্ভীর কণ্ঠে বলে, তোকে জিইডি পরীক্ষা দিতে হবে, সার্টিফিকেট পেলে ভর্তি করিয়ে দেব। অল্প কয়েকদিনের মধ্যে সব হয়ে যাবে, আমি ব্যবস্থা করছি। পরী একটু চিন্তিত মুখে বলে, কিন্তু আমি তো
এইচএসসি দেইনি, তাহলে এখানে ভার্সিটিতে কিভাবে ভর্তি হব? সেহরানের গম্ভীর কণ্ঠে বলে, সো হোয়াট, জিইডি দিলেই হবে। এটা এক ধরনের হাই স্কুল ইট কুড ভ্যালেন্সি টেস্ট। মানে এইচএসসি না থাকলেও জিইডি থাকলে বিভিন্ন দেশে সেটা এইচএসসির সমতুল্য হিসেবে গণ্য হয়। ডোন্ট ওয়ারি, আমি তো আছি। পরীর বুক থেকে যেন ভার নেমে যায়। খুশিতে তার ঠোঁট টুপ করে ছুঁয়ে যায় সেহেরানের মুখে। সত্যি, আপনি আমাকে ভার্সিটিতে ভর্তি করাবেন? সেহেরান দৃঢ়ভাবে বলে, অবশ্যই। আমি যেখানে পড়েছি আমার বউ সেখানে পড়বে, নিউ হ্যাভেনে। আনন্দে চিৎকার করে ওঠে পড়ি। আহ, ভাবুন তো, আপনি যেখানে পড়েছেন আমিও সেখানে পড়বো, আবার আমাদের বাচ্চাও সেখানে পড়বে। কথাটি শেষ হওয়ার আগেই ওর নজরে পড়ে সেহরানের চোয়ালের পেশি শক্ত হয়ে ওঠা। ভীত হরিণীর মতো পরি তাকিয়ে থাকে। সেহরান দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, তোর আর আমার মধ্যে বাচ্চা কোথা থেকে এলো? খুব বেশি লাই দিয়েছি তাই না? খবরদার পরে উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবি না, বলে দিলাম। পরি আজ সাহস করে চোখে আগুন জ্বালিয়ে রেগে ওঠে, আপনি সবসময় এমন কেন? এই তো ভালো ছিলেন, আবার হঠাৎ কেমন হয়ে গেলেন? আমি কিন্তু বাচ্চা চাই, মানে চাই। সেহরান এবার গর্জন করে চিৎকার করে, পরি থেমে যা, যা বলছি তা মন দিয়ে শোন। আমার জন্য তুই ঠিক আছিস, আর নিজের বয়স দেখেছিস? ওই তো মাংস ছাড়া শরীর, নিজেই একটা বাচ্চা, আর তার উপর আবার আরও একটা বাচ্চাকে চাইছিস। সকাল সকাল আমার রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিলে। রিডিকিউলাস। পরিও কম যায় না, রেগে জবাব দেয়, আমি তো আপনার চোখে শুধু একটা বাচ্চা, তাই না? রোজ রোজ যে আপনি আমার উপর প্র্যাকটিক্যাল করার নাম করে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করেন, তখন কি মনে হয় না আমি বাচ্চা? সেহরান হঠাৎ জোরে কাশতে কাশতে উঠে পড়ে পরীর শরীরের উপর থেকে। পরী রেগে বলে, আজকের পর থেকে আমার কাছে আসলেই দেখবেন আমি কি করি। ও সরে যেতে চাইলেও সেহরান তাকে নিজের কাছে টেনে নেয়, পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের মেদহীন শরীরের উষ্ণতায় হিসিয়ে চিরাচরিত কাঠিন্যতায় ফিসফিস করে বলে, কাছে যেতে না দিলে সারাক্ষণ কিভাবে কাছে রাখতে হয় সেই ব্যবস্থা করব ওয়াইফি। ভালো আছি, ভালো থাকতে দে, খারাপ হতে বাধ্য করিস না, বলেই ওর গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয় নিঃশব্দে, কিন্তু পূর্ণ আবেগের সঙ্গে। পরি কিছু বলতে যায়, কিন্তু তার আগেই হঠাৎ পেছন থেকে ভেসে আসে আওয়াজ, ঠিক জানতাম তুই সারাক্ষণ বউয়ের সাথে এমন চিপকে থাকিস, শেমলেস ম্যান। সেহেরান পরি দুজনেই তাকায় রাহুলের দিকে। লজ্জায় পরি মুখ লুকিয়ে ফেলে সেহেরানের বুকে, চোখে লালিমার লালিক্ষণ ছোঁয়া। সেহেরান কটমট দৃষ্টিতে রাহুলকে ইঙ্গিত করে বলে, দরজা খোলা পেয়ে ঢুকে পড়লি, বুড়ো হয়েও ম্যানাজ শিখলি না। রাহুল রাহুল ব্যঙ্গ মিশ্রিত হাসিতে উত্তর দেয়, তুই ভুলে গেছিস এসকে, এই বাড়ির পাসওয়ার্ড আমাদের প্রত্যেকেরই জানা। এই সব থাক, কতবার কল করেছি তোকে, কিন্তু তুই তো আছিস রোমান্টিক মুডে। বেচারা ফোনের কি দোষ? সেহরান বিরক্তিকর ছায়ায় ফিসফিস করে বলে, বউ আছে তাই সব সময় অল টাইম মুডে থাকে, তোর তাতে কি? পরে ধীরে ধীরে উঠে পড়ে অপ্রস্তুত স্বর ও চোখে সামান্য লজ্জার ছোঁয়া। রাহুলকে বলে, ভাইয়া আপনি বসুন, আমি কফি নিয়ে আসছি। রাহুলের চোখে হাসির আলগা ঝলক। বেচারি ভালো লজ্জা পেয়েছে, ওকে একটু শান্তি দে ভাই। সেহরান পরীর সরে যাওয়ার দিকে একবার চোখ ফেরায়, তারপর রাহুলের দিকে মুখ ঘুরিয়ে পড়ে, এই জীবনে সেটা আর সম্ভব না। কি হয়েছে তাই বল, জরুরি কিছু? রাহুল এবার গম্ভীর হয়ে পড়ে, মিস্টার জ্যাকসন ফোন করেছিল, জরুরিভাবে তোকে কথা বলতে বলেছেন। আমি অফিসে আসতে বলেছি, তুই রেডি হয়ে আয়। হয়তো কিছু ক্লু পেয়েছে, তোকে ফোন না পেয়েই আমাকেই কল করেছেন। সেহরান সমস্ত তথ্য মনোযোগ দিয়ে শোনে, তারপর বলে, ঠিক আছে তুই বস, আমি এখনই রেডি হয়ে আসছি। মেরিনা বে অ্যাপার্টমেন্টস, ওয়েস্ট হ্যাভেন। ইউভান আয়নার সামনে দাঁড়িয়ে নিখুঁতভাবে গুছিয়ে নিচ্ছে নিজের চেহারা। সিল্কের মতো মসৃণ সাদা শার্টে ওর অবয়ব যেন গোধূলির মেঘের জলজল চাঁদের আলো, শান্ত অথচ দীপ্তমান। আঙ্গুলের স্পর্শে যত্ন নিয়ে আঁচড়াচ্ছে চুলগুলো, অথচ চোখে মুখে স্পষ্ট ধরা পড়ছে কোনো এক অদৃশ্য শূন্যতার ছায়া। নন্দিনী সেই মুহূর্তে চুপচাপ বসে তাকিয়ে আছে ওর দিকে। দীর্ঘদিন ধরে লক্ষ্য করছে ইউভান যেন বিভিন্ন ভিন্ন এক পৃথিবীতে ডুবে আছে, কথোপকথনে অন্যমনস্ক, দৃষ্টিতে উদাসীন। বহুবার প্রশ্ন করেও কোনো উত্তর পায়নি, যেন হৃদয়ের পর্দা আঁকড়ে ইউভান নিজেকে আড়াল করে রেখেছে। হঠাৎ ইউভান নিজের গম্ভীর ছায়া থেকে বেরিয়ে এসে নন্দিনীর সামনে এসে দাঁড়ালো। নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে নন্দু?
নন্দিনীর ব্যাকুল দৃষ্টি যেন ইউভানের বুকের ভেতর কাটার মতো বিঁধে যাচ্ছিল। সে মনে মনে ভারী দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ক্ষমা করো নন্দু, এই মুহূর্তে কিছুই বলতে চাই না। এমনিতেই তোমার শরীর ক্লান্ত, উপরত্ব যমজ সন্তানের ভার বহন করছো তুমি। কিভাবে বলি আমার হৃদয়ের অন্ধকারের কথা? আমি এই সময় কোনোভাবেই তোমাকে অশান্তির ছায়ায় ডুবে দিতে পারি না। নন্দিনীর হঠাৎ প্রশ্নে মন ইউভান ঘোর ভাঙল। কি হলো? কোথায় হারিয়ে গেলেন? ইউভান ধীর পায়ে এগিয়ে নন্দিনীর কাছে গিয়ে বসে। কোমল স্নেহে ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে শান্ত কণ্ঠে বলে, কিছু হয়নি আমার নন্দু, আমি একদম পারফেক্ট আছি। শুধু তুমি অযথা দুশ্চিন্তা করে নিজের শরীরকে কষ্ট দিও না। নন্দিনী মুখ নিচু করে ফিসফিসিয়ে বলে, তবুও আমার মনে হয় আপনি কিছু একটা গোপন করছেন, হয়তো আমার ভালো চাওয়ার জন্যই তা করছেন। ইউভান বিস্ময়ে তাকিয়ে থাকে ওর দিকে। সায়রার মতো নন্দিনীও ওর মুখ দেখে মনের সব কথা পড়ে ফেলতে পারে। নিজের অক্ষমতা বুকের ভেতর জ্বালা ধরিয়ে দেয়। সে প্রশ্ন ছুড়ে দেয়, বলো তো নন্দু, আমার মতো একজন অপদার্থ স্বার্থপর মানুষকে কেন ভালোবাসতে গেলে? আমি তো তোমাদের দুজনেরই যোগ্য নই, না সায়রার আর না তোমার। নন্দিনী অমনি ওর হাত শক্ত করে চেপে ধরে। চোখ ভরা অশ্রু নিয়ে বলে ওঠে, নিজেকে এতটা ছোট করবেন না। পরিবারের মানুষ আপনাকে কেমন ভাবে, আমার কাছে ওটা গুরুত্বপূর্ণ না। আপুর মতোই আমিও ভালো করে জানি, যা আপনি নিজেও জানেন না। সাধারণের ভেতরেও আপনি ঠিক কতটা অসাধারণ। আপু যদি আজ থাকতো তবে আপনি হতেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু আমি তো তার মতো আপনাকে এতটা আনন্দ, এতটা খুশি দিতে পারি না। গভীর রাতে যখন আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন প্রায় দেখি আপনি নিঃশব্দে আপুর কাছে হাজারবার ক্ষমা চান আমাকে বিয়ে করার জন্য। নন্দিনী ছলো ছলো তাকিয়ে কাপা কণ্ঠে বলে, হয়তো আমি আপনার জীবনে যন্ত্রণা হয়ে এসেছি, তাই না স্যার? ইউভানের বুক যেন বজ্রাঘাতে কেঁপে ওঠে। হঠাৎ মনে হয় সব কি তবে আবারও হারিয়ে যাবে? সে আর নিজেকে সামলাতে পারে না। শক্ত করে নন্দিনীকে বুকে টেনে নিয়ে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, ওহু নন্দু, তুমি আবার জীবনের কোনো ভুল নও। বরং সব হারিয়ে আমার না পাওয়ার নির্জন জীবনে তুমি হঠাৎ ফুটে ওঠা এক পদ্ম ফুল। তুমি এসেছো আলো হয়ে। আমি এখন বাঁচতে চাই তোমার জন্য, আমাদের সন্তানদের জন্য। হ্যাঁ, আমি সায়রার কাছে ক্ষমা চাই ঠিকই, কিন্তু তোমাকে বিয়ে করার জন্য নয়। বরং ওকে আর আমার প্রথম সন্তানকে আমি বাঁচাতে পারিনি, সেই দগদগে ক্ষতই আমাকে দিনরাত পোড়ায়। যতদিন শ্বাস নেব এই অফসোস আমাকে ছেড়ে কখনো যাবে না নন্দু। কথা শেষ করে ইউভান নিঃশব্দে চোখ বুজে থাকে। নন্দিনী কিছুক্ষণ তাকে সময় দেয়, যেন নিজের ভেতরের দহন সামলে নিতে পারে। কিছুক্ষণ পর সে মৃদু হেসে বলে, ও, একটা কথা বলা হয়নি আপনাকে। আমাদের উপরের ফ্লোরে নতুন দম্পতি এসেছে, ওনারা আজ সন্ধ্যায় ঘরোয়া পার্টিতে আমন্ত্রণ জানিয়ে গেছেন। আমি কি যাব? ইভান বিস্ময়ে তাকায়। ওরা এখানকার? না, ওরা বাঙালি। নন্দিনী উত্তরে বলে, ভদ্রলোক এখানে একটি কোম্পানিতে জব করেন, এটাই ওনার নতুন অ্যাপার্টমেন্ট। দেশে এবার ছুটিতে গিয়ে হঠাৎ করে কোম্পানির মালিকের বোনকে বিয়ে করেছেন। ভালো পরিবার মনে হলো। ও, আমার তো নামটাই জানানো হয়নি। ইভান এক নিঃশ্বাসে দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলে, কোনো অসুবিধা নেই। যেহেতু একই জায়গায় থাকি, যে কোনো সময় পরিচয় হয়ে যাবে। তবে তুমি কি এই অবস্থায় যেতে পারবে? আমার তো সন্ধ্যায় কাজ আছে। নন্দিনী প্রফুল্ল চিত্রে বলে ওঠে, নিশ্চয়ই পারবো। সারাদিন বাসায় একা থাকি, তাই একটু অন্যদের সঙ্গে সময় কাটানো ভালোই লাগবে। কিন্তু কিছু নিয়ে যাওয়া উচিত, তাই ভাবছিলাম আমি কি একটা ক্যাব বুক করব? আপনি তো ব্যস্ত থাকবেন। ইভান সাথেই বলে, না না, তার কোনো দরকার নেই। তুমি বরং রেডি হয়ে নাও, আমি যখন বেরোবো তখনই তোমাকে মার্কেটে নামিয়ে দেব। ফেরার সময় আমি ক্যাব বুক করে দেব, তুমি চলে আসবে। নন্দিনীর চোখে আনন্দর ঝিলিক ফোটে। সে বলল, আচ্ছা, আমি রেডি হচ্ছি। নন্দিনী ঘর থেকে বেরিয়ে গেল। ইভান ধীরে ধীরে আকাশমুখী দৃষ্টিতে বিড়বিড় করে বলে, বাঙালি পরিবার এখানে? কিসের ইঙ্গিত লুকিয়ে আছে এর আড়ালে? অন্যদিকে সেহরান তার কেবিনের লেদার চেয়ারটিতে হেলান দিয়ে বসে আছে। ঘরের ভেতরে ডার্ক উড ফার্নিচার, মৃদু আলোর ঝলকানি আর হালকা কফির ঘ্রাণ মিশে আছে। সামনে কাঁচের টেবিলের উপরে বসে আছে মিস্টার জ্যাকসন। অন্যদিকে ডান পাশে স্নায়ু চাপে চোখ কুঁচকে আছে মাসুক, আর বাঁদিকে রাহুল নিষ্ক্রিয় ভঙ্গিতে টেবিলে আঙুল ঠুকছে। সেহরানের গায়ে ব্ল্যাক সিল্কের শার্ট, হাতার বোতাম খোলা আর অস্তিন গুটানো। তার ফর্সা কবজিতে বাঁধা ব্ল্যাক রোলেক্স ঘড়িটি আশ্চর্য এক
আভিজাত্য ছড়িয়ে দিচ্ছে। জ্যাকসনের দৃষ্টি দীর্ঘক্ষণ ধরে সেই কবজি, তারপর সেখান থেকে সরে সেহেরানের মুখে গিয়ে থেমে যায়। সে ভীষণভাবে মুগ্ধ। কিন্তু সেহেরান ইতিমধ্যেই সেই তীক্ষ্ণ দৃষ্টি টের পেয়ে বিরক্ত হয়ে ওঠে। মিস্টার জ্যাকসন, আই থিঙ্ক আমার পর্যবেক্ষণ করা শেষ হলে কাজের কথায় আসা যাক। জ্যাকসন হঠাৎ গলাটি খাকারি দিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলে, সরি সরি মিস্টার খান, আসলে এতদিন যাকে আমরা খুঁজছিলাম সেই একই নামে আরও তিনজন ব্যক্তি আছেন। নিউ হ্যাভেনে একজন, আর বাকিরা আলাদা আলাদা ভার্সিটিতে। আসলে ব্যক্তি কে সেটা কেবলমাত্র আপনার স্ত্রীর ডিএনএ স্যাম্পলের মাধ্যমে জানা সম্ভব। মাসুক সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে বলে, কিন্তু এটা তো রিস্কি হয়ে যাবে। যদি পরি কোনোভাবে টের পায় তখন এসকে ওকে সামলাবে কিভাবে? রাহুল হেসে হাত নেড়ে বলে, দূর, এটাতে কি হয়েছে? না বললেই হলো। পরে জানলে তো বরং খুশি হবে, হঠাৎ করে নিজের ভাইয়ের সাথে দেখা করতে পারবে। এবার সেহেরান ঠান্ডা অথচ গম্ভীর স্বরে বলে, পরীর ডিএনএ আমি নিজে ম্যানেজ করব, কিন্তু ওই চারজনের স্যাম্পল আপনাকেই ম্যানেজ করতে হবে। জ্যাকসন মাথা নেড়ে উঠে দাঁড়ালো। ওকে মিস্টার খান, আমি ব্যবস্থা করছি। আশা করছি খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পাবেন। ঠিক বেরিয়ে যাওয়ার মুহূর্তে সে দরজার কাছে দাঁড়িয়ে আবার ফিরে তাকালো, চোখে অদ্ভুত ঝিলিক নিয়ে বলে উঠল, মিস্টার খান, সত্যি বলতে কি আপনার মতো এমন একজন ড্যাসিন পার্সনকে দেখে শুধু মেয়েরাই নয়, ছেলেরাও ক্রাশ খেয়ে যাবে, যেমনটা আমিও খেয়েছি। আমার তো রীতিমতো আপনার স্ত্রীকে সত্যিই হিংসে হচ্ছে। ঘরে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। রাহুল আর মাসুক হতভম্ব হয়ে তাকিয়ে রইল, আর সেহেরানের চোখ এক নিমিষে ইস্পাতের মতো শক্ত হয়ে উঠল। কিছুক্ষণ পরে জ্যাকসন চলে যেতে রাহুল হো হো করে হেসে উঠল। আজ বুঝলাম এসকে, তুই শুধু মেয়েদেরই না, ছেলেদেরও ক্রাশ। এবার তো তোকে রীতিমতো সারাদিন রোমান্টিক মুডেই থাকতে হবে। সেহরান এগিয়ে এসে রাগে রাহুলের গলা চেপে ধরে দাঁতে দাঁত কিরমিয়ে বলল, আই সোয়ার, যদি জানতে পারি এর পেছনে তোর হাত আছে তাহলে তোর বিয়ে ওই গেয়ের সাথেই দেব আমি। রাহুল হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ছি ছি, আমি কি গিয়ে নাকি? বেটা তোকে পছন্দ করলো, আর তুই শাস্তি দিবি আমাকে? এত বড় অন্যায় আমি মানতে পারবো না। মাসুক ভুরু কুচকে ঠান্ডা স্বরে বলল, আমার তো মনে হচ্ছে এর পুরো কাহিনীর পিছনে তুই দাঁড়ি রাহুল। রাহুল নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, শেষ পর্যন্ত মাসু তুইও আমায় অবিশ্বাস করলি? দিস ইজ নট ফেয়ার। সেহরান রাহুলের গলা ছেড়ে দিয়ে বিরক্ত স্বরে বলে, সাচে ফাক অফ, জোকার একটা। তোদের দুজনকেই বলছি ও যেন আর কখনো আমার সাথে কথা না বলে। দিল আমার মেজাজটাই বিগড়ে। আমার এখনোই আমার বউকে চাই। সব কিছু অসহ্য লাগছে। রাহুল বিড়বিড় করে বলে, আমিও গেলাম তোর বোনের কাছে। সাথে সাথে সেহরান ওর দিকে একটা টিস্যু বক্স ছুঁড়ে মারে। একবার শুধু তুই গিয়ে দেখ, তারপর দেখা যাক তুই সোজা হয়ে দাঁড়াতে পারিস কি না। ওশান ভিউ মার্ট, ওয়েস্ট হ্যাভেন। সমুদ্রের নীলাভ আলোতে ঘেরা সুপার মার্কেটটি যেন একটি নন্দকানন। কাচের দেয়াল উজ্জ্বল আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। প্রতিটি সেলফে সাজানো জিনিস যেন আলোর নৃত্যে ঝিকিমিকি করছে। সুগন্ধি পারফিউম, ক্রিস্টালের শোপিস, চকলেট বক্স, রূপালি ওয়াইন গ্লাস এবং সুগন্ধি মোমবাতি, প্রতিটি জিনিস যেন ক্ষুদ্রতম শিল্পকর্ম, যার সৌন্দর্য চোখে ছুঁয়ে যায়। বাতাসে ভেসে বেড়াচ্ছে ফুলের মৃদু সুবাস আর তাজা কিসপির খুশবু। নন্দিনী ধীর গতি পায়ে হাঁটছে, এক হাতে গাউন সামলে অন্য হাতে পেট স্পর্শ করছে। চোখে ঝিলমিল করছে করছে মাতৃত্বর মায়াময় দীপ্তি। প্রতিটি পদক্ষেপ যেন ধীরে আন্দোলনে ভেসে যাচ্ছে। হৃদয়ের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। পরিচিত না হলেও এই স্থান তাকে মুগ্ধ করছে। বিড়বিড় করে বলছে, জীবন আসলে কত রঙে সাজানো যায়। অন্যদিকে পরি গাড়ি থেকে নামছে তপ্ত পদক্ষেপে। চোখে মুখে ঝড়ো বিরক্তি, ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করছে, একটু বিশ্রাম নিচ্ছিলাম, তাও সহ্য হলো না মানুষটার। ফোনে হুকুম, গাড়ি পাঠিয়ে দিয়েছি, চলে আয়। কোনো কথাই নেই, কোনো আদর নেই, শুধু পার্টি গিফট আর বাহুল্য। অসহ্য মানুষ একটা। নিজেই কি কিনতে পারতো না? অযথা আমাকে টেনে নিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ যেন অনুযোগের আগুন ছড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই আগুনের আড়ালে চাপা পড়ে রয়েছে এক অদ্ভুত অনুভূতি। কেউ কি তাকে ফলো করছে? কয়েকদিন ধরেই সে অদ্ভুত উপস্থিতি টের পাচ্ছে, কিন্তু আশেপাশে তাকালে কিছু দেখা যায় না। শূন্যতার ঠান্ডা দৃষ্টি যেন পেছন থেকে তাকে বিদ্ধ করছে। এই অস্বস্তি ঝেড়ে ফেলে পরি প্রবেশ করে এক আইসক্রিম পার্লারে। সাদা নীলের স্নিগ্ধ সাজ, কাচের ডেস্কে পরিপাটি আলোকচিত্র ভেসে বেড়াচ্ছে
ভ্যানিলা আর চকলেটের সুবাস। সে এক কোণায় বসে আইসক্রিম তুলে নেয় ঠোঁটে। হঠাৎ পাশ থেকে ভেসে আসে এক মায়াময় নারী কণ্ঠ। চমকে তাকাতেই চোখে পড়ে একজন নারী, যার দেহে মাতৃত্বের স্ফীত চিহ্ন। হাতের তালু রেখে আলতো করে কথা বলছে নিজের উদরের ভেতরের ছোট্ট পানের সাথে। পরীর চোখ আটকে গেল সেই দৃশ্যে। অন্তর যেন অদৃশ্য আনন্দে ভরে উঠল। কিছুক্ষণ ভেবে মৃদু কণ্ঠে ইতস্তত করে বলে, হাই আপু, আপনি কি বাবুর সাথে কথা বলছেন? নন্দিনীর মুখ তুলে কিছুক্ষণ তাকাতেই চমকে ওঠে। সামনে বসা মেয়েটির মুখ অপরিসীম পরিচিত। চোখের নিচের ক্ষুদ্র তিল যেন অচেনা আলোড়ন সৃষ্টি করেছে তার হৃদয়ে। কিন্তু নিজেকে সামলাতে গিয়ে বলে, না না, হয়তো আমার মনের ভুল। মানুষের মুখে মিল তো থাকতেই পারে। ও এখানে আসবে কিভাবে? পরি কোনো উত্তর না পেয়ে লজ্জায় উঠতে চাইলে নন্দিনী হঠাৎ মৃদু হাসি দিয়ে বলে, হ্যাঁ সিস, আমি আমার বাবুর সাথেই কথা বলছিলাম। পরীর মুখে শিশুসুলভ আনন্দ দেখা যায়। সে উৎফুল্ল হয়ে এগিয়ে এসে বলে, আমি কি একটু টাচ করবো আপু, জাস্ট একটু? নন্দিনী অদ্ভুত এক আবেগে ফিক করে হেসে ফেলে। হাত টেনে ধরে পরীর আঙ্গুল রাখে পেটের উপর। মুহূর্তেই নন্দিনীর অন্তঃস্থল কেঁপে ওঠে, বুক ভরে ওঠে হাহাকার ও মমতায়। ওর চোখ ভিজে ওঠে অজানা এক তীব্র আবেগে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরীর দিকে, আর পরী ব্যস্ত হয়ে যায় তার অজানা নিজের রক্তের অচেনা বন্ধুরের সাথে মৃদু ফিসফিসিয়ে কথা বলতে। কিন্তু সেই মুহূর্তে দূরে একটি ছায়া একজোড়া চোখ শীতল দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে এই দুই রমণীর উপরে। শীতলতা এমন যে সমস্ত উষ্ণতাকে মুহূর্তে বরফে ঢেকে দিতে পারে। তার দৃষ্টি এক অদৃশ্য রহস্য, অজেনা পরিকল্পনা এবং অব্যক্ত প্রতীক্ষা মিশে আছে। ওশান ভিউ মার্ট ওয়েস্ট হ্যাভেন। সময় তখন সকাল 11টা। সমুদ্রের উজ্জ্বল নীলাভ আভা চারপাশে ছড়িয়ে আছে। সূর্যের আলো কাচের দেয়ালে প্রতিফলিত হয়ে এক অপার্থিব ঝিলিক তুলেছে। সমুদ্রের বাতাসে লবণাক্ত সুবাসের সাথে মিশে আছে তাজা ফুলের মৃদু গন্ধ। মুহূর্তেই মনকে করে তোলে সজীব ও প্রশান্ত। যেন প্রকৃতি নিজে এই সুপার মার্কেটটাকে সাজিয়েছে রঙিন শিল্পকর্মের প্রদর্শনীতে। এই নান্দনিক আবহে পরিমগ্ন হয়ে আছে নন্দিনীর উদরের ক্ষুদ্র পানের সাথে অজস্র গল্পে। তার হাসি, তার কথা, সবকিছুই যেন শিশুসুলভ এক নির্দোষ মুগ্ধতায় ভরে আছে। মনে হয় সে নিজেই যেন ছোট্ট এক শিশু হয়ে গেছে। নন্দিনী স্থির দৃষ্টিতে ওকে লক্ষ্য করছে। হৃদয়ের গভীরে কমে জেগে উঠেছে এক অদ্ভুত অনুভূতি। যদিও সত্যিই পরি হয়, তবে আমি যেভাবেই হোক ওদের ভাই বোনের পুনর্মিলন ঘটাবো। কিন্তু সাথে সাথে নিজের মনে কঠোর প্রতিজ্ঞা করে, না না, আগে নিশ্চিত না হওয়া পর্যন্ত স্যারকে কিছু জানানো যাবে না। এত বছরের দূরত্বে যতটা ভেঙে গুড়িয়ে আছেন উনি, তার ভেতরে আবার নতুন করে কোনো আশা জাগিয়ে দিয়ে ভেঙে দিতে পারি না। ভাবনার সুতো হঠাৎ ছেড়ে গেল। পরি মুখ তুলে শিশুসুলভ কণ্ঠে বোকার মতো প্রশ্ন ছুড়ে দিল, আপু, বাবুর নাম কি রেখেছো? ওকে কি নামে ডাকবো আমি? প্রশ্নটা শুনে নন্দিনী অবাক। পরীর চোখে যে তীব্র কৌতূহল আর মায়াবী উজ্জ্বলতা ঝলমল করছে, তা দেখে মনে হলো এ যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রশ্ন, যার উত্তর দেওয়া বাধ্যতামূলক। নন্দিনীর ঠোঁটের কোণে হাসি খেলে গেল। ইউভান যতবার পরীর কথা বলেছে, তার প্রতিটি শব্দ যেন আজ জীবন্ত হয়ে উঠেছে এই মেয়েটির মধ্যে। নন্দিনী ধীরে বলে উঠল, সত্যিই তো, এই ক্ষুদ্র পানটার একটা নাম তো থাকা উচিত, কিন্তু এখনো তো কিছু ভাবিনি। আমাদের তো আর কেউ নেই, হয়তো ওর কোনো ফুপি থাকলে সেই নামটা রাখতো। শব্দগুলো শুনে পরীর ভিতরে যেন হঠাৎ শূন্যতা নেমে এলো। চোখের কোণে জল জমে উঠল, অতীতের কিছু যন্ত্রণাদায়ক স্মৃতির ভারে। আজ হঠাৎই মনে হলো যদি ওর ভাইয়া আর ভাবিপু বেঁচে থাকতেন, তবে তাদের সোনামণিটাও নিশ্চয়ই আজ সবার মাঝে দৌড়ঝাঁপ করতো। এতদিনে হয়তো কতটাই না বড় হয়ে যেত। এই চিন্তাটা আসতেই পরীর বুকের ভেতরটা হু হু করে উঠল। চারপাশের সব কোলাহল এক মুহূর্তে ফিকে হয়ে গেল। চোখের কোণে অজান্তেই জল জমে উঠল, যেন অতীতের স্মৃতিগুলো তাকে শক্ত করে আঁকড়ে ধরেছে। হৃদয়ের হাহাকার লুকিয়ে দ্রুত চোখ মুছে নেয় সে। কিন্তু নন্দিনীর বিচক্ষণ চোখে কিছুই অগোচর রইল না। পরি নিজেকে সামলে নিয়ে হঠাৎই হাসি মুখে বলে উঠল, তাহলে আজ থেকে আমি ওর ফুপি। ও যখন বড় হবে আমায় মিম্মি বলে ডাকবে। আপনি রাজি তো? বলতে বলতে পরি নন্দিনীর হাতের দিকে হাত বাড়িয়ে দিল। নন্দিনী এক মুহূর্তে থমকে তাকালো। তারপর যেন বুকের ভেতর লোকানো আশা পূরণ হলো। ওর মুখে হালকা উচ্ছ্বাস, চোখে ভিজে আলো। কিন্তু বাবু তার মিম্মিকে কোথায় পাবে?
মানে ওর তো এখন থেকে ইচ্ছে করবে তোমার স্পর্শ পেতে। পরি নন্দিনীর কথাটা শুনে চুপ করে গেল। এক অচেনা টান তাকে নন্দিনীর দিকে টেনে নিচ্ছে। কিন্তু হঠাৎই মনটা দ্বিধায় ভরে উঠল, সত্যি তো, আজই তো আমাদের প্রথম দেখা, কেউ কাউকে চিনি না, অথচ আমি হুট করে সম্পর্কের বাঁধন গেঁথে ফেলেছি। হয়তো আমাকে হালকা মনের মানুষই ভাববে সবাই। ঠিকই বলে, আমি নাকি সবসময় আবেগে ভেসে যাই। পরীর চোখে সেই অস্বস্তি পড়তে দেরি হলো না নন্দিনীর। ও কোমল গলায় বলল, চিন্তা করো না, একটা কাজ করলে কেমন হয়, তুমি আমার ফোন নাম্বারটা নাও। যেদিন তোমার ইচ্ছে হবে আমায় ফোন করো, আমি ঠিক তখন এখানেই চলে আসব। তখন ধীরে ধীরে সময় নিয়ে আমরা দুজন একে অপরকে চিনব। পরীর চোখে আবারও আলো ফুটলো। এই প্রস্তাব যেন ওর মনকে ছুঁয়ে গেল। দারুণ আইডিয়া আপু। নন্দিনী দ্রুত নিজের নাম্বার এগিয়ে দিল। পরী আনন্দে ভরে সেটি নিল। ওশান ভিউ মার্কেটের স্নিগ্ধ বাতাসে যেন আবছা আলোর ছায়া খেলেছে। পরী হঠাৎ মুখ তুলে নন্দিনীকে জিজ্ঞেস করে, কি নামে সেভ করবো আপু? নন্দিনী কোমল হেসে বলল, নন্দিনী চৌধুরী। পরীর ঠোঁটে লেগে গেল শিশুসুলভ উচ্ছ্বাসের দ্যুতি। ও, আপনিও চৌধুরী? নন্দিনী বিস্ময়ী চোখে বিস্ফোরিত হলো। কেন, তোমার নামটা কি? পরী ধীরে বলার চেষ্টা করলো, আমার নাম ইউষা তুজ। কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই পেছন থেকে বজ্রনদী কণ্ঠে ছুটে এলো, হোয়াট ননসেন্স ইজ দিস? তুই এখানে আর আমি তোকে পুরো মল খুঁজে মরছি। পরীর শরীর শিউরে উঠল। মুখের কোণে এখনো আইসক্রিমের ঠান্ডা সাদা ছাপ, আর সামনে দাঁড়িয়ে আছে সেহেরান। চোখের কোদের জ্বর, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল সে। এই ঠান্ডায় আবার আইসক্রিম খাচ্ছিস? আজ যদি অসুস্থ হয়ে পড়িস তবে কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। নন্দিনীর চোখ স্থির হলো সেই অপরিচিত সুদর্শন পুরুষটির দিকে। অদ্ভুত চেহারার কিছু রেখা এত লাগছে, মনে হয় কোথাও কারোর মধ্যে আগে এরূপ ছায়া দেখেছে, কিন্তু কে মনে পড়ছে না। পরি তড়িঘড়ি করে এগিয়ে এলো, সেহেরানের রাগ কমানোর প্রাণপন্ত চেষ্টা করলো। না না, আমি এই একটু খেয়েছি, কিছু হবে না, আসলে খুব ইচ্ছে করছিল, সরি, আর খাবো না। পরি ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। সেহরান এক নজর পরির দিকে তাকিয়ে ওর পার্স থেকে টিস্যু টেনে নিল। নরম হাত অথচ দৃঢ় ভঙ্গিতে পরির ঠোঁটের কোণে মুছে দিল আইসক্রিমের দাগ। গলার স্বরে করা অথচ যত্নের ছোঁয়া, আর সুযোগ দিলে তো তারপর খাবি। দিনে দিনে বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস। এখানে একা কি করছিস? তোকে আমি এতক্ষণ ধরে খুঁজে মরছি, আর ফোন কোথায় তোর? পরি নিচু স্বরে স্বীকার করলো, সাইলেন্ট ছিল, আমি এখনোই কল দিতে যাচ্ছিলাম। রাগী চোখের ঝড় সেহেরান মুখে ফুটিয়ে তুলল না, বরং সবার সামনে নিখুঁত যত্নে নিজের কোট খুলে পরির কাঁধে জড়িয়ে দিল। কণ্ঠস্বর দৃঢ় অথচ মমতায় গড়া, আজ খুব ঠান্ডা পড়েছে, যতক্ষণ এখানে থাকবি এটা যেন খুলতে না দেখি। তারপর স্নেহ ভরা হাতে পরির চুল কানের পিছে গুজে দিল। একটু ঝুঁকে ওকে বুকে টেনে নিল, আর কপালে রেখে দিল নীরব এক আশ্বাস মাখা চুম্বন। চলবে ইনশাআল্লাহ।